আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা এবং ওই সমস্ত ঘটনাগুলোর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, এনায়েত হোসেন। আজকে আমরা যেগুলো আলোচনা করব, এক এক করে আমরা সেগুলো আলোচনা করে যাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সর্বপ্রথম থাকবে, ইসরায়েল সম্পর্কে একটু থাকবে, তারপরে থেকে আপনার সিরিয়া বিষয়ে থাকবে, হামাস সম্পর্কে থাকবে, সব বিষয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে আলোচনা করি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রায় 3 বছর শেষ, 4 বছর রানিং। এই 4 বছরে ইউক্রেন তার ভূখণ্ডের 20% রাশিয়ার কাছে হারিয়েছে। তাদের কোনো এই ভূখণ্ড উদ্ধারের সকল মিশনই ব্যর্থ হয়েছে, কিন্তু তারা একটুকুনি সফল হয়েছিল, যেটা হচ্ছে রাশিয়ার ওই কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সৈন্য ঢুকে সেখানে কিছু অংশ আপনার দখল করে নিয়েছিল। অর্থাৎ রাশিয়ার যে কুরস্ক অঞ্চলের রাশিয়ার সামথিং অংশ তারা ইউক্রেন দখল করে নিতে সক্ষম হয়েছে। একটুকুনি এলাকা, কুরস্কের ছোট একটু অঞ্চল। এখন এতদিন পর্যন্ত রাশিয়া সেখানে বড় কোনো অভিযান পরিচালনা করেনি। কেন করেনি সেটা হয়তো কৌশলগত কারণে। এখানে এতদিন পর্যন্ত অনেকেই বলতেন যে এটা আসলে রাশিয়া কৌশলগত কারণে সেখানে হামলা করেনি বা চারপাশ দিয়ে ঘেরাও করবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খবরগুলা মিডিয়াতে আসছিল। কিন্তু সর্বশেষ আসলে সেটাই দেখা গেল যে রাশিয়া আসলে এতদিন পরে বর্তমানে যখন আলোচনার একটা উদ্বেগ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে ভালো একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তখন তুরস্কের অভিযান শুরু করলো তারা। এখন তুরস্কের অভিযান পরিচালনা করে সেখানে, অর্থাৎ ইউক্রেনীয় সৈন্য যারা তুরস্কে আছে তাদেরকে আপনার চারপাশ দিয়ে ঘেরাও করার প্ল্যান নিয়ে এগোছে এবং অলরেডি ঘেরাও করে ফেলেছে প্রায়। তবে এই বিষয়টা ইউক্রেন এবং রাশিয়া কেউ স্বীকার করেনি এখনও, আর বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু রাশিয়ার ইউক্রেন যুদ্ধে আসলে অনেক ঘটনাগুলোই যেটা উভয় পক্ষই অনেক পরে জানায়, হয়তো এই তুরস্কের বিষয়টাও অনেক পরে আমরা জানতে পারবো। এখন তুরস্কের অঞ্চল থেকে যদি ইউক্রেন সরে না যায় এই মুহূর্তে, তাহলে তাদের যে সমস্ত সৈন্য সেখানে আছে অধিকাংশগুলোই সেখানে বন্দী হবে অথবা হামলায় মৃত্যুবরণ করতে হবে। যাই হোক, সেখানে কী হয় জানি না। এখন সেখান থেকে যদি সরেও যেতে চায় তাহলে রাশিয়ার যেই ড্রোন এবং মিসাইল হামলা করবে বা ড্রোন এবং আর্টিলারি হামলা করবে, ওই হামলার কারণে অনেক মারা যাবে। এখন সেখান থেকে ওই অবস্থা থেকে উত্তরণের ইউক্রেনের পথ কি সেটা এখনও কারো জানা নাই। সেখান থেকে আগে আদৌ তাদের সৈন্যরা ফিরতে পারবে কিনা তাও অনিশ্চিত। আর এদিকে মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে একটু চাপে ফেলানোর জন্য, না তার ইউরোপীয় মিত্রদের দেখানোর জন্য, না ইউক্রেনকে আলোচনার টেবিলে একটু বসানোর জন্য, কেন যেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি রাশিয়ার উপরে, রাশিয়ার যে ব্যাংক সেক্টর আছে সেখানে তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন এবং রাশিয়ার যেই আপনার পণ্য আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে রাশিয়ার যে সমস্ত পণ্য ঢোকে ওই সমস্ত পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করবেন। অর্থাৎ বাণিজ্য যুদ্ধ তিনি রাশিয়ার সাথেও শুরু করবেন। এখন এটা কি আসলে অন্যান্য দেশগুলোকে দেখানোর জন্য নাকি সেটা আমরা বলতে পারবো না, সেটা জানি না, কিন্তু তিনি এই কাজগুলো করবেন। আর এই বাণিজ্য যুদ্ধে রাশিয়াও কি তার সাথে কি আসলে তাল মিলিয়ে রাশিয়াও কি তাদের পণ্যের উপরে ব্যাট বাড়ায় দিবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্য রাশিয়ার বাজারে ঢোকে ওই সমস্ত পণ্যের উপরে কি ব্যাট বাড়াবে, শুল্ক বাড়াবে, নাকি সেটা এখনও নিশ্চিত না, রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর এদিকে আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে অনেকে জানেন অনেকে আবার জানেন না, যেটা হচ্ছে ইউক্রেনের সাথে ইউক্রেনের যেই সরকারি প্রতিনিধি তাদের সাথে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের সাথে বা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠক হবে। এই বৈঠকটা কেমন, যেমন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যেরকম একটা বৈঠক হয়েছে এরকম একটা বৈঠক ইউক্রেনের সাথে করবে যুক্তরাষ্ট্র। বেনু হিসেবে সেই সৌদি আরবকেই বেছে নিয়েছে, অর্থাৎ রাশিয়ার সাথে যেরকম সৌদি আরবে বসছে ইউক্রেনের সাথেও সৌদি আরবে বসছে। এখন বসার কারণ কি, এই যে ইউক্রেনের সাথে বসার কারণ হচ্ছে যে যেমন রাশিয়ার সাথে বসে যেমন রাশিয়ার চাওয়া পাওয়া কী বা রাশিয়ার যেই আপনার বক্তব্য আছে সেটা যুক্তরাষ্ট্র শুনছে,
তদ্রুপ ইউক্রেনের সাথে বসেও ইউক্রেনের বক্তব্য কি, ইউক্রেন কোনটা ছাড় দিতে চায় নাকি না পুরোটা চায়, মানে এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো একটু আলোচনা করবে, অর্থাৎ তাদের মনোভাবটা জানবে। এখন আমার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এত প্রতিনিধি এত কিছু তো ইউক্রেনে তো কম যায় নাই, অনেক গিয়েছে। এখন তারা সেখানে তো অনেক আলোচনা করছে বা তারপরেও কেন আবার এটা রাশিয়ার পরে ইউক্রেনের সাথে আলোচনা করতেছে সেটা তারাই ভালো জানবে। আর এদিকে ন্যাটোর বিষয়ে তো আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই উদাসীন, তিনি ন্যাটোকে সহযোগিতা করতে চান না, কেননা তিনি নিজেই বলেছেন যে ন্যাটো যদি তার যে পরিমাণ বাজেটের যে পরিমাণ খরচ করার কথা ছিল, অর্থাৎ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো যে পরিমাণ অর্থ খরচ করার প্রতিশ্রুতি দিয়েছিল, দিয়ে যে 1949 সালে যে নর্থ আটলান্টিক টেরিটরি বা নর্থ আটলান্টিক চুক্তিতে তারা যোগদান করেছে, ওই চুক্তির শর্ত অনুযায়ী ওই পরিমাণ অর্থ তাদেরকে ব্যয় করতে হবে, তাদের জিডিপির ওই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এখন ওই পরিমাণ অর্থ যদি ব্যয় না করে তাহলে তাদেরকে কেন তিনি শুধু শুধু নিরাপত্তা গ্যারান্টি দিবেন বা নিরাপত্তা দিতে যাবেন, এটা হচ্ছে মিস্টার ট্রাম্পের কথা। হ্যাঁ, তবে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার শুক্রবারে যেটা ওই যে ইউরোপীয় ইউনিয়নের যেই প্রধান তিনি মিস্টার রুটে আর কি, মার্ক রুটে, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, তিনি একটা কথা বলছেন। আসলে ডোনাল্ড ট্রাম্প এটা যে কথা বলছে এটা তার নিজস্ব কথা, মূলত এটা যুক্তরাষ্ট্রের কথা না। আর যুক্তরাষ্ট্রের সাথে এই যে অন্য মানে নর্থ আটলান্টিক চুক্তিতে যারা আছে বা ন্যাটোতে যারা আছে তাদের ভিতরে আসলে আস্থা বিশ্বাস এবং ভালোবাসা, মানে তাদের ভিতরে আস্থা বিশ্বাস সম্পূর্ণই আছে, এখানে সন্দেহ মানে কোনো সন্দেহ করার কারণ নেই। এখন কেন কারণ নেই, কারণ তিনি এখনও বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র তাদের সাথে আছে বা সবাই তারা এখনও একত্রে আছেন, এটা তিনি বিশ্বাস করেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ন্যাটোর মহাসচিব যিনি বর্তমান মার্ক রুটে, তিনি এই কথাটা এখনও বিশ্বাস করেন। এখন তিনি বিশ্বাস করলে হবে কি, যুক্তরাষ্ট্র কি আসলে এই কথাটা বিশ্বাস করে কিনা এটা যুক্তরাষ্ট্র নিজেই ভালো জানে, কেননা ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত যে সমস্ত কথা বা কার্যকলাপগুলো করতেছেন সেগুলো ন্যাটোর সাথে অনেকটা মিল খায় না বা খাপ খায় না, এরকম কিছু কার্যকলাপ করতেছেন। আর এই যে ডোনাল্ড ট্রাম্প তো নিজে বলেই দিয়েছে যে তিনি ন্যাটোকে কেন সহযোগিতা করেন, তিনি শুধু এখন না, তিনি এর 2017 সালে যে নির্বাচিত হয়েছেন তখন থেকেই তিনি ন্যাটোর বিরুদ্ধে এই সমস্ত কথাগুলো বলতেন। তিনি হয়তো তখন এই মানে বর্তমানে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতেছেন তখন নিতে পারেন না, অর্থাৎ 2017 সালে নিতে পারেন না, কেননা 17 সালে তার চয়েস মতো লোকগুলো ছিল না। অর্থাৎ তিনি যেই কথাটা বলবেন ওই কথাটাই যেন ওই কাজটাই যেন করবে তার প্রশাসনে, এরকম লোকগুলো ছিল না। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যেই টিম আছে ওই টিমগুলো ডোনাল্ড ট্রাম্প যেমনি বলবেন ওইভাবেই কাজ করবে, জি হুজুর কোয়ালিটির টিম। এখন এই জি হুজুর কোয়ালিটির টিম দিয়ে ট্রাম্প তার নিজের ইচ্ছা মতো সব কিছু কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখন এই ক্ষেত্রে ওই ন্যাটোর সিদ্ধান্ত সেম, এক্ষেত্রে তিনি পেন্টাগনের দ্বার ধারবেন না, অর্থাৎ তাদের যে সামরিক সদর দপ্তর পেন্টাগন আছেন, পেন্টাগন কি বলতেছে বা তাদের মতামত নেই এই বিষয়গুলো তিনি দ্বার ধারবেন না, থ্রোই কেয়ার করবেন। আর আপনারা সবাই জানেন যে গত 1-2 দিন পূর্বে আপনার ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপীয় পার্লামেন্টে মিস্টার জেলেনস্কি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তিনি একটা যুদ্ধ প্রস্তাব আনছিলেন আর কি, যুদ্ধবিরতি প্রস্তাব। তার প্রস্তাবটা কি, তার প্রস্তাবের ভিতরে আছে যে তিনি করুক, মানে সবাই মিলে রাশিয়াকে চাপ দেক, রাশিয়া যেন আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে হামলা বন্ধ করে। চিন্তা করছেন কি ছেলে মানুষের কথাবার্তা, এটা চলতেছে যুদ্ধে, রাশিয়া হামলা কেন বন্ধ করবো? আর এটা দিয়ে তিনি প্রমাণ করতে চাইবেন কি রাশিয়া যুদ্ধ বন্ধ করতে আগ্রহী কিনা। এখন রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহী কিনা অনেক কথা, যদি রাশিয়া যদি ইউক্রেনকে বলে দেন আগে ইউক্রেন অস্ত্র সেরে আসুক, এ কথার কোনো জবাব আছে? এখন মিস্টার জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি, তিনি বলতেছেন কি যে রাশিয়া অস্ত্র ছেড়ে আসুক বা রাশিয়া ওই যে গোলাবর্ষণ বন্ধ করুক, তাহলে তারা আলোচনায় বসবেন, বা তাহলে বর্ষণ করলে তারা মনে করে নেবেন যে রাশিয়া আসলে আলোচনা চায়। এখন রাশিয়া কি আসলে আদৌ বন্ধ করবে? আর রাশিয়া যদি বন্ধ করে তাহলে ইউক্রেন কি তার মানে এই গোলাবর্ষণ বন্ধ করবে না। উভয় পক্ষই কিন্তু করতেছে, শুধু রাশিয়া না, রাশিয়া করতেছে, ইউক্রেনও করতেছে। হয়তো রাশিয়ার অগ্রগতি ভালো, এটা বলতে পারি আমরা। এখন রাশিয়া যে 20% ভূমি দখল করে আছে, এখন রাশিয়া যদি ওই গোলাবর্ষণ বন্ধ করে, অর্থাৎ বিমান এবং
নৌপথে যেই হামলা আছে ওই হামলা বন্ধ করে দিলে ইউক্রেন তো 20% মানে এক টানের লগে চাইবে যেন আমি দখল করে নেই, আমার ভূমি আমি পুনরুদ্ধার করি। অর্থাৎ তিনি নিজের পক্ষে বলতেছেন, অন্যের মানে প্রতিপক্ষের যে কি সিচুয়েশন বা তার কি প্রশ্ন আসতে পারে বা কি জবাব আসতে পারে এই বিষয়টা তিনি আসলে মনে হয় যেন এখনও তিনি বিষয়টা কেয়ার করেন না মিস্টার জেলেনস্কির বিষয় হয়েছে এরকম। যাক, তিনি আসলে সবসময় আসলে জোকার টাইপের ছিলেন, তিনি এখনও ওই জোকার টাইপের কথাবার্তায় বলতেছেন, তাই তার কথাগুলো আসলে বিশ্বের অন্যান্য কেউ ততটা কেয়ার করে না। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প আপনার যে যুক্তরাষ্ট্রের যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আছে সেখানের ওই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আপনার 40 কোটি মার্কিন ডলারের সহায়তা স্থগিত করে দিয়েছেন, ওই ফান্ড স্থগিত করছেন। কারণ কি, ওই যে যখন গাজা বা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল, হামাস যখন আক্রমণ করছিল আর কি 7 অক্টোবর, ওই হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের কলম্বো বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত হয় ইসরায়েলের বিরুদ্ধে। আর ওই ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলন হয় সেখানে আপনার ফিলিস্তিনপন্থী ইসরায়েলপন্থী যারা আছে তাদের নিরাপত্তা দিতে নাকি ওই জায়গার প্রশাসন অর্থাৎ কলম্বো বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হয়। তাই যেহেতু তারা ব্যর্থ, তাদেরকে কেন তারা সহযোগিতা দেবে? যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কথা সেটা। এখন এখানে আমার মনে হয় যে ট্রাম্প যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের ভোট পেয়েছেন, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, তাই নেতানিয়াহুর সাথে তার সম্পর্ক আসলে গভীর। তাই হয়তো নেতানিয়াহু কোনো বাইরে তাকে বুঝে শুনে যেন সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বা কি হয়তো এরকম হতে পারে। অথবা ডোনাল্ড ট্রাম্পের ইহুদিদের প্রতি যে ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা, সেই ভালোবাসা থেকেও তিনি এই কাজ করতে পারেন। হ্যাঁ, আমি যাদেরকে ভালোবাসি তাদের বিরুদ্ধে তোমরা কেন আন্দোলন করো ইত্যাদি ইত্যাদি, তাই তোমাদেরকে শাস্তি পেতে হবে, তোমরা কী ব্যবস্থা গ্রহণ করছো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এইভাবে তিনি শাস্তি দিতেছেন। তিনি ওই যেন 40 কোটি যেই তহবিল আছে ওই তহবিল বন্ধ করে দিয়েছেন। আর এদিকে আমরা একটু সিরিয়াতে যাই। সিরিয়ার বিষয়ে আসলে খুবই ভয়াবহ অবস্থা। সিরিয়ার গত 2 দিনে সর্বশেষ যেই তথ্য বা আপডেট আমাদের কাছে আছে সেই আপডেট অনুযায়ী 250 জন অলরেডি মৃত্যুবরণ করেছেন হামলায় উভয় পক্ষের। আর এদিকে সিরিয়ার সরকার একটু হার্ড লাইনে আছে। সরকার বলছে আপনার যারা বিদ্রোহী আছে তাদেরকে অস্ত্র জমা দিতে বলছে। আর এদিকে সরকারের যে যৌথ বাহিনী আছে ওই যৌথ বাহিনী আসলে সিরিয়াতে ওই বিদ্রোহী গোষ্ঠী যাদেরকে পাচ্ছে তাদেরকে আপনার এই হত্যা করছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করছে। অলরেডি 167 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। হ্যাঁ, এই অবস্থা হচ্ছে সিরিয়ার পরিস্থিতি। এখন সিরিয়ার পরিস্থিতি কোন দিকে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। সিরিয়া আসলে খুবই উত্তপ্ত অবস্থায় আছে মধ্যপ্রাচ্যে। আর এই বিষয়ে আমরা পূর্বেও বলেছি যে আরব লীগের নেতারা উদ্বেগ জানাইছেন। আর এদিকে ইসরায়েলের বিষয়ে যেই তথ্যটা সামনে আসছে, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন নিউজ, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে আসছে, যেটা হচ্ছে ইসরায়েলের সৈন্যরা আসলে খুবই নিকৃষ্ট মানের কাজ করে। কিছু কিছু তার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম যে কাজটা বর্তমানে সামনে আসছে, যেটা হচ্ছে তারা ফিলিস্তিনের যে সমস্ত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়, ওই সমস্ত বাড়িঘরে তারা লুটপাট করে তাদের সেখানে স্বর্ণ অলঙ্কার গহনাগাটি বা যা পায় বা দামি গাড়ি বা দামি কোনো যে সমস্ত আপনার দ্রব্য সামগ্রী আর কি মূল্যবান সামগ্রী পায়, মালামাল পায়, ওইগুলো তারা নিয়ে যায়। নিয়ে এগুলো এখন বর্তমানে তারা নাকি ওই অনলাইনের বিভিন্ন মাধ্যমগুলোতে অনলাইনের বিভিন্ন দেশে সেল করতে চাইতেছে বা সেল করতেছে। আসলে ইসরায়েল সেনাবাহিনী আসলে খুবই নিকৃষ্টতম সেনাবাহিনী। তারা আসলে মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলে যেটা খুবই নিন্দনীয়। যেমন কিছুদিন পূর্বে বা আরেকটা ভিডিওতে আমরা পূর্বে দেখেছি, যেটা হচ্ছে ওই যে ফিলিস্তিনি মহিলাদের যে অন্তর্বাস আছে ওই অন্তর্বাস নিয়েও তারা সেখানে উল্লাস করছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করছে, যেটি আসলে খুবই দৃষ্টিকটু। একজন পেশাদার সৈন্য হিসেবে এগুলো তাদের সাথে যায় না আর কি। আর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সাথে আলোচনা করতে চাইতেছেন, কেননা ইরানের সাথে যেই পরমাণু বিষয়ে আলোচনা হয়েছিল 2000 মানে অর্থাৎ ইরান এবং 6 বিশ্বশক্তি হচ্ছে যে যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, হ্যাঁ, এদের সাথে আপনার ইরানের একটা পরমাণু চুক্তি হয়েছিল। ওই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প 2017 সালে নির্বাচিত হওয়ার পরে তখন ওই চুক্তি থেকে তিনি বের হয়ে গেছেন। বের হয়ে কেননা তিনি ইরানের উপর দোষারোপ আরোপ করছেন যে ইরান চুক্তিতে যে শর্তগুলো আছে ওই শর্তগুলো পালন করছে না, অর্থাৎ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে পরমাণু অস্ত্র বানানোর জন্য। এখন ইরান সবসময় অভিযোগ অস্বীকার করত এবং এখনও করছে। এখন সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে ইরানের
যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উদ্দেশ্যে চিঠি লিখছেন, তাকে এ বিষয়ে বুঝিয়েছেন যে আলোচনার জন্য তিনি তাদেরকে আহ্বান জানাইছেন আর কি। এখন এই আহ্বানে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি তারা মানে বা ইরান সাড়া দেয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তবে এই ক্ষেত্রে চিঠির বিষয়ে ইরানের মানে যে সমস্ত কর্তা ব্যক্তিগণ আছেন তারা বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এরকম চিঠি তারা এখনো পাননি। আর চিঠি পেলেও তারা কিভাবে আলোচনা করবেন, কেননা যুক্তরাষ্ট্র তো এই ইরানের উপর থেকে তাদের ওই নিষেধাজ্ঞা তুলে নেয়নি, তাই নিষেধাজ্ঞা তোলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কিসের আলোচনা, এটা হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এই আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে ছোট করে একটু আলোচনা করলাম। তাই ভালো থাকবেন সবাই, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর সকলেই আপনাদের বিজ্ঞ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।